প্রথম বিয়ে দিবসের দিনই দ্বিতীয় বিয়ের আসরে বসেছে আয়রা। সে এমনকি তার হবু স্বামীর নাম অবধি জানে না। কিছু মুহূর্ত পূর্বে কথোপকথন তাকে যেন কঠোর করে তুলেছে। আদলে কোনো অনুভূতির ছিটে ফোটা নেই। কিছুক্ষণ পূর্বে আয়রা মেঝেতে কান্নারত অবস্থায় আল্লাহকে ডাকছে। ভেতরে যেন পাথর সম কিছু অনুভব হচ্ছে তার। আমিরা, তার সন্তান, তার কাছ থেকে আলাদা করা হবে। ঠিক তখনই তার কাছে হুমায়রা সালা আসেন, অর্থাৎ আয়রার আম্মিজান। শেখ পরিবারের একমাত্র উত্তরসূরি সূত্রে নেওয়াজ শেখ বাংলাদেশ অন্তর্গত সকল প্রপার্টি মূল উত্তরাধিকারী হন। তার আগে পরে কোনো ভাই বোন না থাকায় বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে তিনি সহজেই জায়গা করে নেন। শেখ পরিবারের 2 মেয়ে এবং 1 ছেলে। হুমায়রা সালা নিজেও বড় পরিবারের কন্যা। মেয়েকে এভাবে কাটতে দেখে হুমায়রা সালা মাতৃত্ব মন নড়ে উঠলেন। নেওয়াজ শেখ কঠিন ধাঁচের একজন পুরুষ মানুষ। নিজের আত্মসম্মানে আঘাত তিনি মোটেও বরখাস্ত করবেন না। রমণীতি নিজের মায়ের সায়াতলা নিজেকে গুটিয়ে নেওয়া আপ্রাণ চেষ্টারত হলো। তাকে জড়িয়ে ধরে অঝোর উন্মাদের মতো কাঁদতে আরম্ভ করলো। আম্মিজান, আব্বুজানকে বলুন এমন কাজ যেন না করতে। আপনি বোঝান দয়া করে। হুমায়রা সালা আহত চোখে মেয়ের এমন করুণ দশার সাক্ষী হন। তবুও নেত্রকোনা সন্তানের আকুলতার বিরাট নিদর্শন হিসাবে চোখে পানি গড়িয়ে পড়েছে। হুমায়রা সালা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভগ্নস্বরে আর্ত কণ্ঠে আরজিতে পেশ করেন। আব্বুজানের কথা মেনে নাও, তোমার জন্য ভালো হবে। তোমার আব্বুকে তুমি চেনো। আমার কিচ্ছু করার নেই। আমার হাত পা বাঁধা। আম্মি। আয়রা যেন আরও বেশি করে ধুকরে উঠল। মনে হলো সেই 15 বছর বয়সে সেই আতঙ্ক নাবালিকা হওয়া সত্ত্বে বিয়ে দেওয়ার প্রতিবাদে অসীম বৃত্তঘাতে আয়রায় পিঠামা রক্তাক্ত করা হয়েছিল। তার কেবল একটাই বাণী ছিল, ইসলামের নারীদের কম বয়সে বিয়ে দেওয়া স্বভাবের কাজ। আয়রা ধারণা ছিল নেওয়াজ শেখ নিজের মাঝে কোনো এমন ধারণা পুষে রাখবেন, তাই তিনি চাইলেও কিছু করতে পারে না। নেওয়াজ শেখ কঠোর ব্যক্তি সম্পন্ন একজন পিতা। পরবর্তী ফারিসের সাথে আয়রার ভালো সম্পর্ক হয়ে ওঠা দরুন সে তার সাথে বিয়েতে অমত করেনি। আর আজ সেই ইতিহাসে পুনরাবৃত্তি হচ্ছে। নিষ্ঠুর রকমের অনাচার ঘটে যাচ্ছে। একজন মা তার সন্তান খুইয়ে ফেলার তাড়নায় কুড়ে খাচ্ছে। আয়রা হুমায়রা সালার কোল ছেড়ে উঠে দাঁড়ালো। 5 বছর বিবাহিত স্বামীর বিশ্বাসঘাতকতা সে সহ্য করতে পারে না, তবে সন্তানহীন সে কিছুতেই থাকতে পারবে না। মেকআপ খুলে দৌড়ে এসে নেওয়াজ শেখ এর কক্ষে গেল। নেওয়াজ শেখ তখন তাজবিদ গুনছিল। মেয়ের আসা আগমন তিনি আগে থেকে টের পেয়েছেন, তবু গম্ভীর চোখে বদ্ধ চোখে তাজবিদ পড়া অব্যাহত রাখলেন। আয়রা কান্না আটকে রাখে নিম্ন কণ্ঠে বললেন, আব্বুজান আসতে পারি? নেওয়াজ শেখ চোখ বুঝেই জবাব দেন, এসো। আয়রা গিয়ে তৎক্ষণাৎই নেওয়াজ শেখ এর পায়ে কিনারায় গিয়ে বসে পড়ে। পিতার পদতলে সে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে। বলে, আব্বুজান, আমার আজ সকালে কোর্ট অনুযায়ী আইন মেনে ডিভোর্স হয়েছে, আর আপনি নিজে আমার বিয়ে দিচ্ছেন। অন্তত আমিরার কথা ভাবুন। শোনো আয়রা, মেয়ে মানুষের বেশি কথা বলা আমি পছন্দ করি না। আমি পিতা হয়ে অবশ্যই মেয়ের খারাপ চাইবে না, সেহেতু আমি অযথা আলাপ বন্ধ করো তুমি। গম্ভীর এবং রুষ্টচিত্তে নেওয়াজ শেখ আয়রার কথা বিপরীত বললেন। আয়রা ফের আকুল মিনতি গা ভাসালেন, অন্তত আমিরাকে আমার কাছে থাকতে দিন। বেশি বকবক করছো তুমি আয়রা। নতুন শহরের ঘরে তুমি প্রথম ঘরে কন্যা সন্তানকে নিয়ে যাবে, ঠিক কতটুকু ভালো দেখা এটা। তাছাড়া দিবসে তুমি স্বইচ্ছা করেছিলে। পুরুষ মানুষ দুটো কেন 4টে বিয়ে করলেও কিছু যায় আসে না, সেখানে তুমি নিজের স্বামীর প্রতি তুমি সৎ থাকতে পারোনি। আয়রা যেন নির্বাক হয়ে গেল। আব্বুজান, ফারিস একজন পোতলায় বায়োজিকে নিকাহ করে এনেছে। আমাদের সন্তানের কথাও সে একবারও ভাবিনি। এমনকি সে নামাজ পড়ার পরে এই বায়োজির সাথে যোগাযোগ রাখছিলেন। আর কতদিন সহ্য করতাম আমিরা যখন 2 বছর তখন থেকে সে পরকীয়া লিপ্ত হয়। এখানে আমার দোষটা কি? দেখো আয়রা, এত কিছু ভাবলে তো সংসার করা যায় না। আমারও তো সম্মান আছে। এক বাচ্চার মায়ের সাথে দিবস এক মেয়ে ঘরে বসিয়ে রাখলে শেখ পরিবার অসম্মানিত হবে, আর আমি বেঁচে থাকতে তা হতে দিতে পারি না। তাই বলে আপনি আমিরাকে আমার কাছ থেকে কেড়ে নেবেন? আব্বুজান। নেওয়াজ শেখ যথাযথ গম্ভীর মুখে হয়ে জবাবখানা দিলেন, কেড়ে কোথায় নিচ্ছি? আমার কাছেই তো থাকবে। শেখ পরিবার তো টাকার কোনো কমতি নেই, সে বড় হতে পারবে না এ পরিবার। আর মায়ের কমতি কে পূরণ করবে? আব্বু। নেওয়াজ শেখ তবুও কথা মানতে নারাজ। বলেন, গিয়ে নিকাহ তৈরি শুরু করে, এসব নিয়ে কথা হবে না। আর ফাহমিদা শেখ আয়রার পরিবার এই মুহূর্তে আয়রার শরীরে যেন ভর করে মাটিতে। সে নেওয়াজ শেখ এর পদস্থল থেকে চলে এসে শেষবারের মতো কণ্ঠদীপ্ত ঢলে পড়ে, আমি এই বিয়ে করবো না আব্বুজান, করবো না। দরকার পড়লে আমি আমার মেয়েকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিব, তবুও আমি আমার মেয়েকে ছাড়া থাকবো না। আয়রা ভেবেছিল তার এমন কথা হয়তোবা নেওয়াজ শেখ নরম হবেন, তবে তিনি উল্টো বললেন, যে মেয়ে বাপের সম্মান
নষ্টের হেতু হয়ে দাঁড়ায়, তার বাঁচারও কোনো অধিকার নেই। আব্বুজান অস্ফুট স্বরে বেরিয়ে আসে আয়রার কণ্ঠনালী ভেদ করে। এমন মন্তব্য সে কোনকালে আশা করেনি। 2 পা পিছিয়ে যায় সে। আপনার ইচ্ছে পূরণ হোক আব্বুজান। আয়রার চোখ দুটো টকটকে লাল। সে বেরিয়ে আসার জন্য পা বাড়াতে নিয়াজ শেখ তাকে থামান। বলেন, একসাথে তুমি তোমার মেয়েকে নিজের কাছে রাখতে পারো। আয়রার চোখ প্রদীপে আলো ন্যায় জল করে উঠল। মুহূর্তে এক চিলতে আশায় সে থেমে বলে, আমি সব সত্যি মানতে প্রস্তুত আব্বুজান। এ বিয়ে তুমি কোনো রকমে হাঙ্গামা সারা করবে এবং যার সাথে তোমার বিয়ে হবে তার সাথে তোমাকে আজীবন থাকতে হবে। আয়রা কোনো ভাবনা ছাড়া রাজি হয়ে যায়। কোনো রূপ চিন্তা ছাড়াই সে বলে দেয়, আমি রাজি আব্বু, আমি রাজি। বর্তমান হুমায়ুনা শালা নিজ হাতে মেয়ের গায়ে অলংকার জড়িয়ে দিচ্ছেন। মেয়ের কবর তিনি নিজের হাতেই খুঁজছেন। আয়রা চাইলেও কোথাও যেতে পারবে না। দেশের যে কোনো প্রান্ত হতে তার বাবা তাকে খুঁজে বের করবে। আয়রা নির্বিকার মুখে আয়রার পানে তাকে নিজেকে দেখছে। এক সময় এভাবেই সে ফারিসের স্ত্রী রূপে সাজিয়েছিল, আর আজ নামহীন কোনো ব্যক্তি তার তাকদিরে লিখে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরে ইমাম সাহেব ডাক পড়ল। আয়রাকে নিচে নিয়ে যাওয়া হলো পর্দার অপরের প্রান্ত। যে পুরুষটা তাকে আয়রা জানে না। ইমাম সাহেব তার ভাবনার মাঝে ছেদন ঘটিয়ে বলল, বলো মা কবুল। আয়রার ঠোঁট কাঁপলো। কবুল বলতে তার বুক ভেঙে এলো। নেওয়াজ শেখ গম্ভীর স্বরে তাকে বললেন, কবুল বলো আয়রা। আয়রা কবুল বলে ফেলে একত্রে। কবুল। পরপর কিছু মুহূর্তের পর সে এক পুরুষের কণ্ঠ ভেসে হলো। তা ছিল যথেষ্ট গম্ভীর, কবুল। এরপরই এই নিকাহ সম্পন্ন হলো। আমিরা তখন নিজের কক্ষে ঘুমাচ্ছিল। এই বিয়েতে কেবল ছেলেরা, মা বাবা এবং আয়রার পরিবার উপস্থিত ছিল। আয়রা বড় ভাই বিদেশে পড়তে গিয়েছে বিদায় এখানে নেই। আর আয়রা ছোট বোন সায়রা বাক প্রতিবন্ধী, যার দরুন এসব চেয়ে দেখা ছাড়া আর কোনো গতি নেই। সে কেবল অশ্রু সজল চোখে এসব দেখেই যাচ্ছে। আমরাকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে যাতে সে এসব কিছু অনুধাবন করতে না পারে। বিদায়ের সময় পাত্রকে খোঁজা হলে দেখা গেল পাত্র গায়ে। পাত্রের মা রুহানি ভুঁইয়া কিছুটা লজ্জিত হলেন ছেলের এমন কাণ্ডে। আয়রার বাবা মার উদ্দেশ্যে বললেন, কিছু মনে করবে না, ছেলেটা একটু এরকমই আর কি। নেওয়াজ শেখ হেসে জবাব বললেন, সমস্যা নেই, এই বয়সী ছেলে যাতে এমনই। আয়রার বুক ধক করে ওঠে। সে কি আবারও কোনো জাহান্নামে গিয়ে পতিত হতে চলেছে? আমিরার কোনো ক্ষতির কারণ কি সে নিজে হবে? কে সেই পুরুষ যে তাকে বাচ্চার সম্মত বিয়ে করতে রাজি হয়েছে? তখনই ভেসে হলে এক নাম, জুনায়েদ। আসলে একটু বদমেজাজি ধরনের। আয়রা এই নাম নিজের মুখে উচ্চারিত করল, জুনায়েদ। তাহলে এই নামটা এখন তার ভাগ্যে লিখুন। বিদায়ের সময় আয়রা নেওয়াজ শিকদারের কাছে যায়, সালাম করে ক্ষীণ হেসে বলে, আপনাকে শত অসম্মানের হাত থেকে নাজাত দিলাম আব্বুজান, ভালো থাকবেন। অতঃপর সকালের সাথে এক এক করে কথা বলে বিদায় নেয় আয়রা। ঘুমন্ত আমিরাকে কোলে নিয়ে নিজের ভাগ্যের উপর তার কোনো রাগ নেই, কেবল আওড়ায়, আল্লাহ তাআলা যা কোন ভালোর জন্য কন। আমি আমার সৃষ্টিকর্তার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখি। তিনি আমার দয় এমন প্রতিদান দিবেন যা আমার মেয়ের জীবনে ক্ষতি বহন নিয়ে আসবে না। কিছুক্ষণ মাঝে তাই পৌঁছে যায় শাহরিয়ার পরিবার। বৃহৎ এক বাড়ি, ঠিক শেখ পরিবারের মতোই। নেম প্লেট এ লেখা শাহরিয়া কুঞ্জ। আয়রা খানিকটা ইতস্ত হয়ে চারপাশে নজর বোলাচ্ছে। গাড়ি সে একা এসেছে, জুনায়েদ নামক লোকটি না থাকায়। এ তো অবশ্যই আয়রা খোদার কাছে শুকরিয়া আদায় করছে। আয়রা গাড়ি থেকে নামতেই পিছনের গাড়িতে আসা রুহানি শহীদ এবং এহমাদ শাহরিয়া নামলেন। রুহানির সহিত আয়রাকে অনুসন্ধানী চোখে দিয়ে তাকিয়ে তার পানে চেয়ে হাসলেন। আয়রা নির্বিকার মুখে চেয়ে রইল। তিনি বললেন আয়রাকে, আম্মু এখানে নিজের মেয়ের মতো থাকবে কেমন? মনে রেখো এটা তোমার নিজেরই ঘর। আয়রা অবাক হয় এত অমায়িক ব্যবহার। এমনকি আহমদ শাহরিয়ার নিজে আয়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আমি তোমার শ্বশুর, কিন্তু আমাকে আব্বুর নজরে দেখতে হবে কিন্তু আম্মাজান। আমার কোনো মেয়ে নেই। একটা মেয়ের বহু শখ ছিল। আল্লাহ তাআলা অসীম কুদরতে এই ইচ্ছাটাও আমার পূরণ হলো। তিনি ভীষণ মিষ্টি ভাষা অবলীয় বলে চলেছেন কথাগুলো, অথচ ওদিকে আয়রা অবাক হয়ে তাদের কথা শুনে যাচ্ছে। শ্বশুর শাশুড়ি ও যে এতটা অমায়িক হয় তা সে বোধ হয় আজ জানল। ফারিসের ঘর যেদিন ছেড়েছিল সে সেদিন ভেবেছিল ফারিসের আব্বু অন্ত তার পাশে থাকবে, অথচ তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে তাকে উল্টো অকথ্য ভাষায় গালাগাল করেছিল। রুহানির সহিত এবং আহম্মদ শাহরিয়া তাকে নিয়ে জুনায়েদের ঘরের সম্মুখে এলো। আয়রা আমিরার কোলে রেখে তখনও অবশ্যই রুহানির সহিত বলছিল তার কাছে রাখার জন্য। তবুও আয়রা মাতৃমন মেয়েকে হাতছাড়া করতে নারাজ। আয়রা ধীর কদমে আমিরাকে কোলে নিয়ে জুনায়েদের ঘরে প্রবেশ করলেও ভয়ে ভয়ে প্রবেশ করলেও সেখানে কেউ না থাকায় তার ভীষণ সস্বাদ্য বোধ হলো। বিছানায় কোন রকম ফুল নেই, কোনো সাজ নেই। আয়রা কক্ষটিকে পরখ
করে নিতেই হুট করে এক জায়গায় চোখ পড়ল জুনায়েদের একটি বড় ছবি। সেই ছবিতে সে হাসছে। এই চেহারা কোথাও দেখেছে আয়রা। ভ্রুকুচকে মনে করার চেষ্টা করলে সে মুহূর্তে স্মরণ এলো আজ সকাল একটা মেয়ে বাইকে নিয়ে ঘুরতে বেড়ানোর ছেলেটার মুখ চিত্র। আয়রা অবাক হলো, মনে মনে সংখ্যা তুলল, আবারও কি কোনো অপরিচিত সত্তার সঙ্গে তাকে জীবন কাটাতে হবে। চোখ বোলাতে বোলাতে সে দেখতে পেল এক স্থানে পড়ে থাকা এক গুচ্ছ কাপড় দলা করে রাখা। আর বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই বুঝে গেলে এই পুরুষ নির্ঘাত পরলোকে বিগড়ে যাওয়া এক বখাটে। কিরে ইয়াংম্যান, বাড়ি যাবি না? বাসরাতে তুই নাইট ক্লাবে কি করছিস? আরে বেচারা, গার্লফ্রেন্ডের সাথে কট খেয়েছে বলে ওর শিল্পপতি বাপ ওকে এক বাচ্চার মায়ের সাথে বিয়ে করে দিয়েছে। বেচারা, খাওয়া মালে কি আর মাসে বসে? সকলে হেসে উঠল। জয়নাব জুনায়েদ শাহরিয়া মদ্যপান করতে করতে নেশাক্ত চোখে তাদের সেসব কথা শুনছে। দাঁত পিষে সেসব কথার প্রত্যুত্তরে বলল, বিয়ে মাই ফুট। এই বিয়ে মানার প্রশ্ন ওঠে না। আমার মতো সকলে ক্রাশ কিনা এই বাচ্চার মায়ের সাথে সংসার করবে। নেভার ওয়েভ। এই মেয়ের জীবন আমি জাহান্নাম বানিয়ে তুলব। জুনায়েদ এক বন্ধু রায়হান একটি মেয়ের দিকে ইশারা করে বলল, মাম্মা দেখ, কড়াক টাইপের মেয়ে, আমি লাইন মেরে আসি, তোরা থাক। জুনায়েদ সেদির পান তাকিয়ে বক্র হাসল। ওয়াইনের গ্লাস সম্পূর্ণ ওয়াইন খেয়ে নিজের স্থান ত্যাগ করতে করতে বলল, থাক তোরা, আমি উঠছি। লং ড্রাইভ এ দিয়ে আসি একটা। ও লং ড্রাইভ নাকি? বউয়ের কাছে যাচ্ছি। শাট আপ পুটছিট। অতঃপর সেখান থেকে প্রস্থান করল সে। গল্পর নাম তকদির, লেখনীতে নিরূপ কল্পনা রাজ্য, পর্ব 2। ধন্যবাদ।